আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মুঘল সাম্রাজ্য, তাই তো? তোমাদের মুঘল সাম্রাজ্য গত দিনের ক্লাসে আমি শুরু করেছিলাম, তাই না? তো সেইখানেতে আমরা অনেক কিছু জেনেছি, তাই তো? তো আজকে আমরা যেটা জানবো যে মুঘল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ঠিক আছে? তো বাবর কিভাবে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেটা আমরা জানবো। তো তার আগে তোমাদেরকে বলি যে মুঘল সাম্রাজ্য এই যে 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল, তাই তো? মুঘল সাম্রাজ্য 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল, তোমরা জানো, তাই তো? এটা আমি গত দিনের ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম। তাহলে এই যে 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে কায়েম ছিল, ঠিক আছে? তো এই সময়ের মধ্যে কোন কোন শাসক তোমার পরিচালনা করেছেন বা তারা শাসন করেছেন, ঠিক আছে? তো সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত প্রথমে জেনে নিই, ঠিক আছে? সেই জন্য দেখো আমি একটা ছক করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? যে মুঘল সাম্রাজ্যে পরপর কারা শাসন করেছিল। দেখো, সবার প্রথমে তিনি হচ্ছেন বাবর। তোমরা জানো 1526 খ্রিস্টাব্দে বাবর কি করেছিলেন? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কিভাবে করেছিলেন এটা আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়েছিলাম আগের চ্যাপ্টারে, তাই তো? যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোধির সঙ্গে যুদ্ধ হয়েছিল একটা, যেটার নাম হচ্ছে তোমার পানিপথের প্রথম যুদ্ধ, তাই তো? বাবরের সঙ্গে হয়েছিল ইব্রাহিম লোধি বংশের শেষ সুলতান, তাই তো? তো সেই যুদ্ধে ইব্রাহিম লোধির পরাজয় ঘটে। তো ইব্রাহিম লোধির পরাজয়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সুলতানি বংশের পতন ঘটছে, তাই তো? এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে এই বাবরের হাত ধরে, তাই না? সেই জন্য আমরা বলে থাকি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বা যাকে আমরা সবাই বাবর নামে চিনি, তাই তো? এবারে দেখো, তাহলে এই বাবর কতদিন রাজত্ব করছেন? 1526 থেকে 1530, ঠিক আছে? তার মানে 4 বছর। তাহলে বাবর মুঘল সাম্রাজ্যের শাসন চালিয়েছিল কত বছর? 4 বছর, ঠিক আছে? মনে রাখবে 4 বছর, ঠিক আছে? তাহলে বাবরের শাসনকাল হলো 1526 থেকে 1530, ঠিক আছে? এবার দেখো, বাবরের আবার 3 ছেলে ছিল, 4 ছেলে। বাবরের 4 ছেলে ছিল, কি কি? হুমায়ুন, কামরান, হিন্দাল আর আসকারি, ঠিক আছে? 4 ছেলে ছিল। এবারে দেখো, বাবরের পর যিনি মুঘল সম্রাট হয়েছিলেন তিনি হচ্ছেন কে, বা মুঘল শাসক যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন কে? হুমায়ুন, ঠিক আছে? এবার হুমায়ুনের শাসনকাল দেখো 1530, মানে 1530-এ বাবরের শেষ হয়ে যাচ্ছে, তো তারপরেই শাসনভার পাচ্ছেন কে? হুমায়ুন, ঠিক আছে? হুমায়ুনের শাসনকাল দেখো 1530 থেকে 1540, তারপরে আবার 1555 থেকে 1556, ঠিক আছে? দুবার তিনি শাসন ক্ষমতায় ছিলেন, বুঝতে পেরেছ? তাহলে একটা হচ্ছে 1530 থেকে 40 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর একবার তিনি শাসনভার পেয়েছিলেন 1526 থেকে 1555 থেকে 1556, ঠিক আছে? দুবার। এবার কেন এরকম হয়েছিল হুমায়ুন সম্পর্কে যখন আমরা বিস্তারিতভাবে জানবো তখন সেখানে জেনে নেব কেন হয়েছিল। এখন শুধু জেনে রাখো যে রাজত্বকালগুলো, ঠিক আছে? 1530 থেকে 1540 একবার, আর 1555 থেকে 56, ঠিক আছে, খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে দুবার হয়েছিল, বোঝা গেছে? এবারে দেখো, হুমায়ুনের আবার 2 ছেলে ছিল, একজন হচ্ছে আকবর আর একজন হচ্ছে মির্জা হাকিম, ঠিক আছে? তাহলে হুমায়ুনের পর যিনি মুঘল সম্রাট হয়েছিলেন বা মুঘল শাসক যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন আকবর, ঠিক আছে? আকবরের সময়সীমাটা দেখো 1556 থেকে 1605, ঠিক আছে? এখানে 1556-তে হুমায়ুনের শাসনভার শেষ হয়ে যাচ্ছে, তারপরে আসছে আকবর, ঠিক আছে? তো আকবরের শাসনকাল হচ্ছে 1500, মানে তার শাসনকাল যেটা, মানে শাসনভার তিনি পাচ্ছেন 1556, ঠিক আছে? তাহলে আকবরের শাসনকাল হচ্ছে, মানে তিনি যে সময়সীমাটার মধ্যে ছিলেন সেটা হচ্ছে 1556 থেকে 1605, ঠিক আছে? এবার দেখো আকবরের পর কে আসছে, তাহলে কি বললাম? আবার বলছি, দেখো বাবর হচ্ছে প্রথমে 1526 থেকে 1530, 4 বছর রাজত্ব করছে। তাহলে বাবরের পর যিনি মুঘল সম্রাট হলেন তিনি হচ্ছেন হুমায়ুন। হুমায়ুনের শাসনকাল দেখো 1530 থেকে 40, আর একবার 1555 থেকে 56, ঠিক আছে? হুমায়ুনের পর যিনি শাসক হচ্ছেন তিনি হচ্ছেন আকবর, 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে? এবার আকবরের আবার কয় ছেলে? দেখো 3 ছেলে, একজন হচ্ছে জাহাঙ্গীর, আর একজন হলো মুরাদ, আর একজন হচ্ছে দানিয়াল, ঠিক আছে? তো আকবরের পর যিনি মুঘল
সম্রাট হয়েছিলেন বা মুঘল শাসক যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময়সীমাটা দেখো 1605 থেকে 1627, ঠিক আছে, পরপরই সবাই হয়ে আসছে 1605 থেকে 1627। এবার দেখো জাহাঙ্গীরের এখানে লিখেছি, দেখো জাহাঙ্গীরের আবার কয় ছেলে ছিল? 4 ছেলে ছিল। দেখো একজন হচ্ছে খসরু, পারভেজ, শাহজাহান আর শাহরিয়ার, ঠিক আছে। তো জাহাঙ্গীরের পর যিনি মুঘল সম্রাট হয়েছিলেন তিনি হচ্ছেন শাহজাহান। দেখো এখানে লিখেছি শাহজাহানের সময়সীমা হচ্ছে 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ, ঠিক আছে। এবার দেখো শাহজাহানের আবার কয় ছেলে? 4 ছেলে। কে কে? না, দারা শিকো, সুজা, ঔরঙ্গজেব আর মুরাদ, ঠিক আছে। এবার এখানে দেখো এই শাহজাহানের পর যিনি মুঘল সম্রাট হয়েছিলেন তিনি হচ্ছেন ঔরঙ্গজেব, ঠিক আছে। আর ঔরঙ্গজেবের সময়সীমা হচ্ছে 1658 থেকে কত? 1707 খ্রিস্টাব্দ, ঠিক আছে। এবারে দেখো এই 1707 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত যারা মুঘল সাম্রাজ্যের কায়েম ছিলেন তারা হচ্ছেন পরবর্তী শাসকগণ, মানে পরবর্তী মুঘল শাসকগণ, ঠিক আছে। এখানে লিখে দিলাম পরবর্তী মুঘল শাসকগণ হচ্ছেন যারা ছিলেন তারা 1707 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যে কায়েম ছিলেন, ঠিক আছে। তাহলে মুঘল সাম্রাজ্য সম্পর্কে মানে এই যে 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে কায়েম ছিল, তো এই সময়ের মধ্যে যে সমস্ত শাসকরা মুঘল সাম্রাজ্য ছিলেন, মুঘল সাম্রাজ্যের মধ্যে ছিলেন, মানে তারা মুঘল সাম্রাজ্যটাকে কি করেছেন? শাসন করেছেন, তাই তো। তো সেটা আমরা জেনে নিলাম ছকের মাধ্যমে, এবং কার পর কি আসছে এবং কতদিন ধরে তারা মুঘল সাম্রাজ্য পরিচালনা করেছিলেন বা মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে তোমরা সেটা জানতে পারলে। এই ছকটা খুব সুন্দর করে তোমরা খাতায় লিখে নেবে, কারণ মুঘল সাম্রাজ্য যখন পড়বে, হ্যাঁ, এই যে বাবর থেকে শুরু হবে, বাবরের পর হুমায়ুন আসবে, হুমায়ুনের পর আকবর আসবে, আকবরের পর জাহাঙ্গীর আসবে, জাহাঙ্গীরের পর শাহজাহান আসবে, শাহজাহানের পর ঔরঙ্গজেব আসবে, ঠিক আছে। তো এদের সম্পর্কে তোমাদেরকে যখন আমি পড়াবো বিস্তারিতভাবে তখন তোমাদের খুবই সহজ লাগবে এবং বুঝতে পারবে খুব সহজে, বুঝতে পেরেছ? তো সেই জন্য বলছি এই ছকটা তোমরা প্রত্যেকে ভালো করে লিখে নেবে, আর যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। দেখো এইটা যদি আমি তোমাদেরকে আরেকটু শর্টে লিখে দিই তাহলে তোমরা খুব ভালো করে মনে রাখতে পারবে, ঠিক আছে। দেখো ওটা কিভাবে করবে। দেখো কি হলো, দেখো তাহলে প্রথমে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন 1526 থেকে 1530। বাবরের পর আসছে হুমায়ুন, তাই তো, 1530 থেকে 40, 1555 থেকে 56, তাই তো। আবার হুমায়ুনের পর আসছে আকবর, তাহলে হুমায়ুনের পর আসছে কি? আকবর, ঠিক আছে। আকবরের পর কে আসছে? আকবরের পর আসছে জাহাঙ্গীর, ঠিক আছে। এবারে জাহাঙ্গীরের পর কে আসছে? জাহাঙ্গীরের পর আসছে তোমার শাহজাহান, ঠিক আছে। জাহাঙ্গীরের পর আসছে শাহজাহান, আর যার সময়সীমাটা হচ্ছে 1627 থেকে কত? 1658 খ্রিস্টাব্দ, তাই তো, বুঝতে পেরেছ? এবার শাহজাহানের পর তাহলে কি আসছে? ঔরঙ্গজেব, ঠিক আছে, যার সময়সীমাটা হচ্ছে 1658 থেকে কত? 1707 খ্রিস্টাব্দ, ঠিক আছে, বুঝতে পেরেছ? আর এর পরে যেটা আছে সেটা তো তোমাদেরকে আগে বলে দিলাম যে 1707 থেকে 1857 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে পরবর্তী মুঘল শাসকগণ যারা ছিলেন তারা সেখানে ছিলেন, ঠিক আছে, ওই সময়সীমাটার মধ্যে, ঠিক আছে। তাহলে তোমরা এইটাকে তোমাদেরকে বেশি ভালো করে জানতে হবে, ঠিক আছে। যে বাবরের পর মুঘল সাম্রাজ্যে আসছেন হুমায়ুন, হুমায়ুনের পর আসছেন আকবর, আকবরের পর আসছেন জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পর আসছে শাহজাহান, শাহজাহানের পর আসছে ঔরঙ্গজেব, ঠিক আছে। এতটা তোমরা বেশি ভালো করে মনে রাখবে, বোঝা গেছে? এবারে দেখো যে বাবরের পর হুমায়ুন, হুমায়ুনের পর আকবর, আকবরের পর জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পর শাহজাহান, শাহজাহানের পর ঔরঙ্গজেব মনে রাখা খুবই কঠিন। আমি একটা তোমাদেরকে মানে ছন্দের ছড়া বলে দিচ্ছি, এটা তোমরা প্রত্যেকেই খাতাতে লিখে নেবে এবং এটা ভালো করে তোমরা
মুখস্থ করে নেবে। তাহলে ওটা যদি তোমাদের মনে থাকে তাহলে এই মুঘল সাম্রাজ্যে যে শাসকরা পরপর রাজত্ব করেছিলেন সেটা খুব সহজেই তোমাদের মনে থাকবে। তাহলে সেইটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে? ওটা তোমরা ভালো করে কি করবে না, তোমরা খাতায় লিখে নেবে এবং ওটা ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে, ঠিক আছে? এবার তাহলে সেটা দেখো কি বলবে, ঠিক আছে? দেখো, বাবার হলো আবার জ্বর। কি দেখো, বাবার হলো আবার জ্বর, ঠিক আছে? সারিল ঔষধে। এটা দেখো, এটা সারিল, ঠিক আছে? সারিল বলবে, সারিল, সারিল ঔষধে। এবার দেখো, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তোমাদেরকে এখানে বলি শাহজাহানের বানান দুটোই হয়, তালবস্য হয় এবং দন্তস্য হয়, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, ঠিক আছে? এবারে দেখো, বাবার মানে এটা হচ্ছে বাবর, ঠিক আছে? হলো মানে হুমায়ুন, ঠিক আছে? হুমায়ুন। আবার মানে এখানে আকবর, ঠিক আছে? তাহলে দেখো, বাবার মানে এখানে ব থেকে বাবার, তার মানে বয়াকার বাবর, ঠিক আছে? হলো হ থেকে আসছে হুমায়ুন, আবার তাহলে আ থেকে আসছে আকবর, এখানে জ্বর, এখানে আসছে কি জাহাঙ্গীর, ঠিক আছে? এটা হচ্ছে জাহাঙ্গীর। তারপরে সারিল, তার মানে এটা হচ্ছে শাহজাহান, ঠিক আছে? দেখো, শাহজাহানটা আমি একটু আগে বললাম যে এটা দন্তস্য হয় এবার তালবস্য হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? শাহজাহান। আর ঔষধে তার মানে এটা আসছে কি ঔরঙ্গজেব, তাই তো? ঔরঙ্গজেব, বোঝা গেছে? তাহলে কি বলবে, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তার মানে বাবার থেকে আসছে বাবর, বাবার থেকে আসছে কি দেখো, বাবার থেকে আসছে বাবর, হলো এখান থেকে আসছে হুমায়ুন, আবার থেকে আসছে আকবর, জ্বর থেকে আসছে জাহাঙ্গীর, সারিল থেকে শাহজাহান, ঔষধ থেকে ঔরঙ্গজেব। তাহলে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তাহলে এখান থেকে আমরা মুঘল সাম্রাজ্যের শাসকদেরকে পেয়ে যাচ্ছি, তাই তো? যে পরপর কারা শাসন করছে। দেখো, বাবরের পর প্রথমে বাবর করছে, বাবরের পর আসছে হুমায়ুন, হুমায়ুনের পর আসছে আকবর, আকবরের পর আসছে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পর আসছে শাহজাহান, শাহজাহানের পর আসছে ঔরঙ্গজেব। ক্লিয়ার হলো? বুঝতে সুবিধা হবে। আবার এদিক থেকে জেনেও যাবে, দেখো ঔরঙ্গজেবের পিতা ছিলেন শাহজাহান, শাহজাহানের পিতা ছিলেন জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পিতা ছিলেন আকবর, আকবরের পিতা ছিলেন হুমায়ুন, হুমায়ুনের পিতা ছিলেন বাবর। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? এখান থেকে আবার তোমরা এটাও পেয়ে যাচ্ছ যে বাবরের পুত্র হুমায়ুন, হুমায়ুনের পুত্র আকবর, আকবরের পুত্র জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র শাহজাহান, শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব। কারণ তোমাদের এখান থেকে এরকম কোশ্চেন হয় যে হুমায়ুনের পুত্র কে ছিলেন, তখন তোমাদের যদি ছকটা মনে থাকে বা তোমরা যদি তোমাদের যে ছকটা আমি করে দিয়েছি সেটা মনে থাকলে খুবই ভালো। আবার এটা দেখো, তোমাদের এই ছন্দের মিল করে লিখে দিয়েছি, এটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা বলতে পারবে যে কে কার পিতা ছিলেন বা কে কার পুত্র ছিলেন। বুঝতে পেরেছো? কারণ এরকম করে তোমাদের কোশ্চেন হতেই পারে যে আকবরের তোমার পিতা কে ছিলেন বা হুমায়ুনের পুত্র কে ছিলেন। বুঝতে পেরেছো? তো সেই জন্য এটা ভালো করে পড়বে, বুঝতে পেরেছো? এবং এটা লিখে নেবে, আমি যেভাবে লিখে দিই সেইভাবে লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। বুঝতে পেরেছো? তাহলে এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দেখো যে বাবর, তাই তো? বাবর তাহলে কিভাবে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এটা আমাদেরকে সবার আগে জানতে হবে, তাই তো? তাহলে আমি প্রথমেই লিখেছিলাম দেখো বাবরের শাসনকাল লিখেছিলাম 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ। 4 বছর তিনি রাজত্ব করেছিলেন, তাই তো? 1526 থেকে 1530। তাহলে এখানেতে দেখো বলি যে
ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তাই তো। তো এই বাবরের মা যিনি ছিলেন তার নাম হচ্ছে কুতলুক নিগার খানুম বা অনেকে খাতুন বলে। তাহলে বাবরের যিনি মা ছিলেন, মা, তাহলে তিনি হচ্ছেন কে? কুতলুক নিগার খানুম, খানুম বা অনেকে খাতুনও বলে থাকে, ঠিক আছে, খাতুন, যাই হোক। আর তার পিতা যিনি ছিলেন তিনি হচ্ছেন কে? না, পিতা যিনি ছিলেন তিনি হচ্ছেন ওমর শেখ মির্জা। বাবরের যিনি পিতা ছিলেন, পিতা, তিনি হচ্ছেন কে? ওমর শেখ মির্জা। ওমর শেখ শেখ মির্জা, ঠিক আছে। তাহলে পিতা হচ্ছেন ওমর শেখ মির্জা আর মাতা ছিলেন কুতলুক নিগার খানুম, ঠিক আছে। এবার এইখানেতে তোমাদেরকে একটা কথা বলি যে তার বাবা আর হচ্ছে তার মা, তাই তো, দুইজন। তা সেই দুইজনের দেখো, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো, বাবরের যিনি পিতা ছিলেন তিনি বললাম যে অমর শেখ মির্জা, তাই তো। তো এই অমর শেখ মির্জা অর্থাৎ তার পিতা, ইনি হচ্ছেন তোমার তমুলং এর বংশধর, ঠিক আছে। আর তার মা অর্থাৎ কুতলুক নিগার খানুম, ইনি ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশের কন্যা, বুঝতে পেরেছ। তো সেই জন্য বাবর পিতার দিক থেকে ছিলেন তমুলঙ্গের বংশধর আর মাতার দিক থেকে ছিলেন তোমার চেঙ্গিস খানের বংশধর, ঠিক আছে। তো এটা মনে রাখবে যে বাবর পিতার দিক থেকে ছিলেন তমুলঙ্গের বংশধর আর মাতার দিক থেকে ছিলেন চেঙ্গিস খানের বংশধর, বুঝতে পেরেছ। তো সেই জন্যই দেখবে আমরা মুঘল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে তোমার, আমরা বলছিলাম না আগে যে একদিকে মুঘল নেতা চেঙ্গিস খান, মঙ্গল নেতা, সরি, একদিকে মঙ্গল নেতা চেঙ্গিস খান আর অন্যদিকে হচ্ছে তোমার তমুলঙ্গের বংশধরদেরকে বলা হয় কি না মুঘল, তাই তো। একদিকে চেঙ্গিস খানের যে মঙ্গল নেতা চেঙ্গিস খানের এবং তমুলঙ্গের, অন্যদিকে তমুলঙ্গের বংশধরদের আমরা বলে থাকি মুঘল, বুঝতে পেরেছ। আর জহিরুদ্দিন বাবর প্রতিষ্ঠিত যে তোমার বংশ, ভারতবর্ষে যে রাজবংশ, সেটাকে আমরা বলছি মুঘল বংশ, তাই তো। তাহলে এটা আমি আগেই বলেছি, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা মনে রাখবে এখানে, ঠিক আছে। পিতার দিক থেকে ছিলেন তমুলঙ্গের বংশধর আর মাতার দিক থেকে ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর, ঠিক আছে, বুঝতে পেরেছ। এখানে একটা কথা বলে রাখি যে এই মঙ্গল নেতা ইউনুস খান, মনে রাখবে, মঙ্গল নেতা ইউনুস খান তিনি ছিলেন মায়ের দিক থেকে, মানে বাবরের দাদু, ঠিক আছে। আর বাবার দিক থেকে যদি বলি তাহলে বলবে যে আবু সৈয়দ মির্জা, আবু সৈয়দ মির্জা, ইনি ছিলেন বাবরের দাদু, ঠিক আছে, মনে রাখবে। আবু সৈয়দ মির্জা ইনি ছিলেন বাবরের দাদু, এটা হচ্ছে বাবার দিক থেকে, ঠিক আছে। আর মায়ের দিক থেকে হলে হবে মঙ্গল নেতা ইউনুস খান, ইনি ছিলেন বাবরের দাদু। মায়ের দিক থেকে আর বাবার দিক থেকে দুটোই বলে দিলাম, ঠিক আছে। তো একটু মনে রাখবে। এরপরে দেখো কি হলো। তো তাহলে বাবরের মা যিনি হচ্ছেন কুতলুক নিগার খানুম, তাই তো, তাই তো। তো তিনি ছিলেন এই যে মঙ্গল বীর চেঙ্গিস খানের বংশধর, তাই তো। এবারে তোমাদেরকে বলি এই বাবর সম্পর্কে আমরা জানতে পারি বিস্তারিতভাবে। কোথা থেকে জানতে পারবো?
না তার লেখা একটা আত্মজীবনী আছে, মানে বাবরের লেখা একটা আত্মজীবনী আছে, ঠিক আছে? যে আত্মজীবনীটা থেকে আমরা কি জানতে পারবো, না বাবর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবো, ঠিক আছে? কি থেকে, না তার আত্মজীবনী থেকে, অর্থাৎ বাবরের আত্মজীবনী থেকে। তাহলে বাবরের আত্মজীবনীর নাম কি সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তুজুক ই বাবরি বা বাবর নামা, খুবই ইম্পর্টেন্ট। তুজুক ই বাবরি, বাবরি, ঠিক আছে? কি বললাম? তুজুক ই বাবরি, ঠিক আছে? তুজুক ই বাবরি, বাবরি, সরি এটা এখানে হবে, ঠিক আছে? তুজুক ই বাবরি বা বলা হয় কি বাবর নামা, বাবর নামা। তাহলে যদি তোমাদেরকে বলা হয় বাবরের আত্মজীবনীর নাম কি, তাহলে কি বলবে? তুজুক ই বাবরি বা বাবর নামা, ঠিক আছে? এটা হচ্ছে বাবরের আত্মজীবনীর নাম। বোঝা গেছে যে এটা থেকে আমরা বাবর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবো। বোঝা গেছে? তাহলে যদি বলা হয় বাবরের লেখা আত্মজীবনীর নাম কি, তাহলে বলবে তুজুক ই বাবরি বা বাবর নামা, ঠিক আছে? এবারে এটা মনে রাখবে যে এই তুজুক ই বাবরি বা বাবর নামা যেটা, এটা কোন ভাষায় লেখা যদি তোমাদের কি বলা হয়, তাহলে তোমরা কি বলবে? ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে বলবে এই তুজুক ই বাবরি বা বাবর নামা হচ্ছে তুর্কি ভাষায় লেখা। তাহলে এটা কোন ভাষায় লেখা? তুর্কি ভাষায়, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা অনেক সময় কোশ্চেন হয় যে তুজুক ই বাবরি বা বাবর নামা কোন ভাষায় লেখা, তাহলে বলবে তুর্কি ভাষায় লেখা। বুঝতে পারলে? বুঝতে পেরেছ কি বললাম? তো এরপরে দেখো বলি যে বাবর 1483 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1483, ঠিক আছে? 1483 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা নাম একটু আগেই বললাম অমর শেখ মির্জা। তো সেই অমর শেখ মির্জার মৃত্যুর পর বাবর মাত্র 12 বছর বয়সে 1494 খ্রিস্টাব্দে তিনি ফারগনা রাজ্যের সিংহাসনে বসেন। এটা আমি একটু আগেই তোমাদেরকে আলোচনা করেছি, তাই তো? তো তাহলে কি বললাম যে তার পিতা ছিলেন অমর শেখ মির্জা। তো তার মৃত্যুর পর বাবর মাত্র 12 বছর বয়সে, মনে রাখবে যে বাবর ফারগনা রাজ্যের শাসক হয়েছিলেন কবে? 1494 খ্রিস্টাব্দে। 1494 খ্রিস্টাব্দে কত বছর বয়সে? 12 বছর বয়সে, ঠিক আছে? তিনি ফারগনা রাজ্যের সিংহাসনে বসেন। তারপর 1504 খ্রিস্টাব্দে তিনি কাবুল দখল করেছিলেন। তো কাবুল জয়ের পর তারপর তিনি অর্থাৎ বাবর ভারতবর্ষের দিকে তার দৃষ্টি দেন। বুঝতে পেরেছ? এরপরে দেখো ভারতে কিভাবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো। তাহলে ভারতে কিভাবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো এটা পড়তে গিয়ে আমাদেরকে প্রথমেই তাহলে জানতে হবে পানিপথের প্রথম যুদ্ধ, ঠিক আছে? পানিপথের প্রথম যুদ্ধ তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে, ঠিক আছে? পানিপথের প্রথম যুদ্ধ দেখো, পানিপথের প্রথম যুদ্ধ, ঠিক আছে? যেটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে? তাহলে কি বললাম যে পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে কত খ্রিস্টাব্দে? 1526 খ্রিস্টাব্দে, তাই তো? তাহলে 1526 খ্রিস্টাব্দে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। আর এই যুদ্ধটা হয়েছিল কার সঙ্গে? কার না পানিপথের প্রান্তরে হয়েছিল। আর এটা হচ্ছে বাবরের সঙ্গে। বাবরের সঙ্গে কার হয়েছিল? বাবরের সঙ্গে হচ্ছে দিল্লির শেষ সুলতান, তাই তো? দিল্লির শেষ সুলতান যিনি হচ্ছে ইব্রাহিম লোধি, তাই তো? ইব্রাহিম লোধি।
তো ইব্রাহিম লোদির সঙ্গে হয়েছিল বাবরের পানিপথের প্রান্তরে 1526 খ্রিস্টাব্দে, যেটাকে আমরা বলছি পানিপথের প্রথম যুদ্ধ, তাই তো। দেখো কিভাবে হয়েছিল, তাহলে সেটা আমরা একটু জেনে নিই। না, 1504 খ্রিস্টাব্দে কি বললাম আমি, যে বাবর কাবুল জয় করেছিল, তাই তো। 1500 কত খ্রিস্টাব্দে? 4 খ্রিস্টাব্দে। তো 1504 খ্রিস্টাব্দে বাবর কাবুল জয়ের পর এবার ভারত দখলের পরিকল্পনা করে, ঠিক আছে। তারপরে দেখবে 1519 থেকে 1522 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 3 বার ভারত অভিযান করে দীপালপুর, ভিরা আর শিয়ালকোট এই জায়গাগুলোকে দখল করেন। তাহলে কি বললাম, যে 1504 খ্রিস্টাব্দে প্রথমে কাবুল জয় করেন, কাবুল জয়ের পর বাবরের এবারে দৃষ্টি পড়ে কি ভারতের উপর, তো সেই জন্য তিনি ভারত দখলের পরিকল্পনা করেন এরপর। তারপরে দেখতে পাবে 1519 থেকে 1522 খ্রিস্টাব্দ এই সময়টার মধ্যে তিনি 3 বার ভারত অভিযান করে দীপালপুর, ভিরা ও শিয়ালকোট এই জায়গাগুলো দখল করেন। এদিকে দিল্লিতে লোদি শাসক ইব্রাহিমের দুর্বলতার সুযোগ নিয়ে তার কাকা, যার নাম হচ্ছে আলম খান, আর একজন হচ্ছেন পাঞ্জাবের শাসক দৌলত খান লোদির আমন্ত্রণে বাবর কি করে, কামান ও অশ্বারোহী বাহিনী নিয়ে ভারত আক্রমণ করেন। তাহলে কি বললাম, না এই যে 3 বার ভারত অভিযান করে দীপালপুর, ভিরা আর শিয়ালকোট দখল করেন। এদিকে দিল্লিতে লোদি শাসক ইব্রাহিম লোদি তার দুর্বলতার সুযোগ নিয়ে তার কাকা আলম খান আর পাঞ্জাবের শাসক দৌলত খান লোদি আমন্ত্রণ করেন কাকে, বাবরকে। তো তাদের আমন্ত্রণে বাবর কামান ও অশ্বারোহী বাহিনী নিয়ে ভারত আক্রমণ করেন, ঠিক আছে। তো বাবর 1525 খ্রিস্টাব্দে পাঞ্জাবে প্রবেশ করে প্রথমে লাহোর দখল করেন। এর পরের বছর অর্থাৎ 1526 খ্রিস্টাব্দে তিনি দিল্লি অভিমুখে অগ্রসর হলে ইব্রাহিম লোদির সঙ্গে পানিপথে তার যুদ্ধ হয়, বুঝতে পেরেছ। তো উভয়ের মিলে এক তুমুল যুদ্ধ হয়, যেই যুদ্ধটা ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত, ঠিক আছে। আর এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি বাবর জয়লাভ করছে আর ইব্রাহিম লোদি পরাজিত হচ্ছে, এবং এখানে ইব্রাহিম লোদির মৃত্যু হচ্ছে যুদ্ধক্ষেত্রে, ঠিক আছে। তো বাবর জয়লাভ করছে। এবার দেখো এই যুদ্ধের গুরুত্ব, হ্যাঁ, বা ফলাফল যদি বলে তাহলে কি বলবে, না এই পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করছে, ইব্রাহিম লোদি হেরে যাচ্ছে, যার ফলে দিল্লি ও আগ্রা সহজেই বাবরের দখলে চলে আসছে এবং ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, তাই তো। এটা হলো, বুঝতে পারলে। তার মানে এখানে কি হচ্ছে, সুলতানি বংশের পতন ঘটছে আর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, মানে মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে, ঠিক আছে। এটা গেল এর গুরুত্ব, বোঝা গেছে। এবারে দেখো তোমাদেরকে যদি এখানে কোশ্চেন হয় যে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল, এটা তোমাদের কোশ্চেন হয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা, যে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি, কেন বাবর জয়লাভ করতে পেরেছিল এই যুদ্ধে, তাহলে কি বলবে। তাহলে দেখো, তাহলে আমরা প্রথমেই যেটা জানলাম যে বাবর পাঞ্জাব জয় করার পর দিল্লির দিকে অগ্রসর হলে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি বাবরকে প্রথমে বাধা দেন। তো বাধা দেওয়ার ফলে সেইখানেতে আমরা দেখতে পাচ্ছি যে পানিপথের প্রান্তরে উভয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাই তো, 1526 খ্রিস্টাব্দে। তো এই যুদ্ধে বাবর জয়লাভ করছেন এবং তিনি দিল্লির মসনদে বসছেন এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করছেন, আর এদিকে ইব্রাহিম লোদির পরাজয় ঘটছে, যার ফলে কি হচ্ছে, সুলতানি বংশ পতন ঘটছে, সুলতানি বংশের, তাই না। তাহলে এটা আমরা গুরুত্বতে দেখলাম, তাই তো। এবার দেখো তাহলে বাবরের জয়লাভের কারণ কি যদি বলা হয় তাহলে কি বলবে। দেখো বাবরের জয়লাভের কারণ হচ্ছে, একটা জিনিস আমরা বলতে পারি যে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ হিসেবে একটা বলতে পারি কামানের ব্যবহার, ঠিক আছে, কামানের ব্যবহার। দেখো ভারতের মাটিতে সর্বপ্রথম বাবরই কামান ব্যবহার করেন, এটা তোমাদের কোশ্চেন হয়, ভালো করে মনে রাখবে যে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম কামানের ব্যবহার করেছিলেন কে, তাহলে বলবে বাবর, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো। তো
তো ভারতের মাটিতে সর্বপ্রথম বাবরই কামানের ব্যবহার করেন। এই কামানের গলার সামনে ইব্রাহিম নদীর সৈন্যদের তীর, ধনুক, তরবারি, বল্লভ এগুলো সব অকেজো হয়ে পড়েছিল। বুঝতে পেরেছ? যে যার ফলে বাবর জয়লাভ করেছিল। তাহলে এটা একটা কারণ। আর একটা হচ্ছে উন্নত রণকৌশল। দেখো, উন্নত রণকৌশল, দ্বিতীয়ত উন্নত রণকৌশল, উন্নত রণকৌশল। দেখো, বাবর যুদ্ধক্ষেত্রে উন্নত তুলঘুমা ও রুমি পদ্ধতি অবলম্বন করে। কি বললাম? বাবর যুদ্ধক্ষেত্রে উন্নত তুলঘুমা আর রুমি পদ্ধতি অবলম্বন করে। ঠিক আছে? তাহলে তোমাদেরকে জানতে হবে যে এই তুলঘুমা পদ্ধতি আর রুমি পদ্ধতি কি। বুঝতে পেরেছ? বা রুমি কৌশল যেটাকে বলা হয়। তাহলে রুমি কৌশল বা রুমি পদ্ধতি কে প্রয়োগ করেছিলেন, এটাও কোশ্চেন হয় যুদ্ধক্ষেত্রে। তাহলে বলবে বাবর। বুঝতে পেরেছ? তাহলে উন্নত রণকৌশল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বাবর যুদ্ধক্ষেত্রে কি ব্যবহার করছেন? তুলঘুমা পদ্ধতি আর রুমি পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতি কি সেটা আমাদেরকে জানতে হবে, তাই তো? তাহলে দেখো, একটা কি বললাম? একটা বললাম যে তুলঘুমা, তাই তো পদ্ধতি। একটা হচ্ছে তুলঘুমা, তুলঘুমা পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটা কি? ঠিক আছে, এই তুলঘুমা পদ্ধতিটা কি? দেখো, গোলন্দাজ বাহিনীর সঙ্গে তীব্র গতিসম্পন্ন উজবেগি অশ্বারোহী বাহিনীর মিলিত আক্রমণকে বলা হতো তুলঘুমা পদ্ধতি। কি বললাম? যে গোলন্দাজ বাহিনীর সঙ্গে তীব্র গতিসম্পন্ন উজবেগি অশ্বারোহী বাহিনীর মিলিত আক্রমণকে কি বললাম? যে গোলন্দাজ বাহিনীর সঙ্গে তীব্র গতিসম্পন্ন উজবেগি অশ্বারোহী যে বাহিনী, সেই বাহিনীর মিলিত আক্রমণকে বলা হচ্ছে তুলঘুমা পদ্ধতি। তো এই পদ্ধতিটা বাবর অবলম্বন করেছিল। আর একটা কি? আর একটা যেটা বললাম সেটা হচ্ছে রুমি পদ্ধতি। রুমি পদ্ধতিটা কি না, গরুর গাড়ি, ঠেলা গাড়ি বা কাঠ জাতীয় কিছু জিনিস সারিবদ্ধভাবে রেখে প্রথমে একটা কৃত্রিম প্রাচীর তৈরি করা এবং তার পেছনের দিকে মাটির ঢিবির উপর কামান রেখে যুদ্ধ পরিচালনা করার নাম ছিল রুমি পদ্ধতি। তাহলে রুমি পদ্ধতিটা কি না, বলবে গরুর গাড়ি, ঠেলা গাড়ি বা কাঠ জাতীয় কিছু জিনিস সারিবদ্ধভাবে রেখে একটা প্রথমে একটা কৃত্রিম প্রাচীর তৈরি করা এবং তার পেছনে মাটির ঢিবির উপর কামান রেখে যুদ্ধ পরিচালনা করার নাম হচ্ছে রুমি পদ্ধতি। তো এই পদ্ধতিটাও বাবর প্রয়োগ করেছিলেন যুদ্ধক্ষেত্রে। তো এই দুই পদ্ধতি অবলম্বন করাই বাবরের পক্ষে জয়লাভ অনেক সহজ হয়েছিল। বুঝতে পারলে? তাহলে এই দুটো মনে রাখবে, একটা হলো তুলঘুমা পদ্ধতি আর একটা হচ্ছে রুমি পদ্ধতি বা যেটাকে আমরা রুমি কৌশল বলে থাকি। ঠিক আছে? তাহলে এই দুটোই করছে কে? বাবর। এখান থেকেও তোমাদের কোশ্চেন হয়। বুঝতে পেরেছো? তো এটা ভালো করে পড়বে যে রুমি পদ্ধতি বা রুমি কৌশল কি, তুলঘুমা পদ্ধতি কি। ঠিক আছে? এইগুলো কে যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করেছিল। ঠিক আছে? তাহলে সেটা হবে তোমার বাবর। বুঝতে পারলে তো কি বলতে চাইলাম? হ্যাঁ, ক্লিয়ার হলো? দেখো, এই উন্নত রণকৌশলের আরেকটু বিস্তারিতভাবে এখানে বলি যে মুঘল বাদশাহ বাবরের রণকৌশল দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে কামান ও বন্দুকধারী সৈন্য এবং অন্যদিকে আর একটা যেটা ছিল সেটা হচ্ছে দ্রুতগামী ঘরসওয়ার তীরন্দাজ বাহিনী। ঠিক আছে? তো তার আক্রমণের কৌশলটা কেমন ছিল? এই দুই বাহিনী, হ্যাঁ, তারা কি করতো? শত্রুপক্ষকে যৌথভাবে আক্রমণ করত। বুঝতে পেরেছো? এই ঘরসওয়ার বাহিনীর একটা অংশ শত্রুপক্ষকে দুপাশ এবং পেছন দিক দিয়ে আক্রমণ করত, আর অন্যদিকে কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে শত্রুপক্ষের উপর গুলি বর্ষণ করত। তাহলে কি বললাম? যে মুঘল বাদশাহ বাবরের রণকৌশল দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে কামান আর বন্দুকধারী সৈন্য, আর একটা হচ্ছে দ্রুতগামী ঘরসওয়ার তীরন্দাজ বাহিনী। ঠিক আছে? তো এই দুই বাহিনী
শত্রুপক্ষকে যৌথভাবে আক্রমণ করত। কেমন করে? না, ঘোড়সওয়ার বাহিনীর একটা অংশ শত্রুপক্ষকে দুপাশ আর পেছন দিক থেকে আক্রমণ করত, আর অন্যদিকে কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে কি করত? শত্রুপক্ষের উপর গুলি বর্ষণ করত। তো একই সঙ্গে দুই বাহিনীর এই যে আক্রমণ, তো এই আক্রমণে শত্রুপক্ষ দিশেহারা হয়ে পড়ত। তখন বাকি যে ঘোড়সওয়ার বাহিনীর সৈন্য ছিল, তো বাকি ঘোড়সওয়ার বাহিনীর সৈন্যরা সামনে থেকে শত্রুপক্ষকে ছত্রভঙ্গ করে দিত। বুঝতে পেরেছ? তো এই রণকৌশল ব্যবহার করেই বাবর কিন্তু এই পানিপথের প্রথম যুদ্ধ আর খানোয়ার যুদ্ধে জয়ী হয়। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা রকম কি কি জিনিস জানলাম একটু বিস্তারিতভাবে এখানে জেনে নিলাম উন্নত রণকৌশলটা। ঠিক আছে? তো তাহলে বাবরের পানিপথের প্রথম যুদ্ধে হ্যাঁ জয়লাভের কারণ হিসেবে তাহলে আমরা দেখতে পেলাম কামানের ব্যবহার, তার উন্নত কি রণকৌশল, তাই তো? আর কি ছিল? আর যেটা ছিল সেটা হচ্ছে তোমার বাবরের সাহসী নেতৃত্ব। ঠিক আছে? বাবরের সাহসী নেতৃত্ব। দেখো তাহলে 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি কি বাবরের সাহসী নেতৃত্ব। ঠিক আছে? বাবরের সাহসী নেতৃত্ব। দেখো বাবর ছিলেন, মনে রাখবে, একজন সাহসী এবং দক্ষ সেনানায়ক। তিনি মধ্য এশিয়ার উজবেক, মঙ্গল, পারসিক, তুর্কি প্রভৃতি জাতিগোষ্ঠীগুলির রণকৌশলের সেরা দিকগুলি নিয়ে তিনি একটি উন্নত রণনীতি গড়ে তুলেছিলেন, যেটা কথা আমি একটু আগেই বললাম উন্নত রণকৌশলের ক্ষেত্রে, তাই না? তো অপরদিকে সেনানায়ক হিসেবে ইব্রাহিম লোদি ছিলেন বাবরের তুলনায় অনেকটাই অদক্ষ এবং অনভিজ্ঞ, তাই বাবর সহজেই জয়লাভ করেছিলেন। বুঝতে পেরেছ? তাহলে বাবরের সাহসী নেতৃত্বের জন্য তার জয়লাভের আর একটা কারণ। ঠিক আছে? তাছাড়াও বলতে পারো দক্ষ এবং সুশৃঙ্খল সেনাবাহিনী। কি বলতে পারো? দক্ষ এবং হচ্ছে তোমার সুশৃঙ্খল। ঠিক আছে? সুশৃঙ্খল সেনাবাহিনী। ঠিক আছে? দেখো বাবরের সেনাবাহিনীতে পদাতিক ও অশ্বারোহী সেনারা ছিল অত্যন্ত দক্ষ এবং সুশৃঙ্খল। বুঝতে পেরেছ? বাবরের প্রতি সেনাদের অটুট আনুগত্য ছিল, যার ফলে তার জয়লাভ অনেকটাই সহজ হয়েছিল। বুঝতে পেরেছ? তো এই সমস্ত কারণগুলোর জন্য এই কামানের ব্যবহার, উন্নত রণকৌশল, বাবরের সাহসী নেতৃত্ব এবং সর্বোপরি দক্ষ সুশৃঙ্খল সেনাবাহিনী, তো এই সমস্ত কিছুর জন্য আমরা দেখতে পাচ্ছি যে বাবর খুব সহজেই ইব্রাহিম লোদিকে হারিয়ে কি করেছিল না মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে বাবর বোঝা গেছে বাবর সম্পর্কে। তো এরপরে দেখো আসছি, তাহলে এটা গেল পানিপথের প্রথম যুদ্ধ, তাই তো? তাহলে এটা আমরা এদিকে দেখতে পেলাম। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে তাহলে দেখো এইখানেতে আমরা দেখতে পেলাম যে এই পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত তৈরি হলো, তাই তো? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, মানে মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে, তার ভিত তৈরি হচ্ছে। ঠিক আছে? এরপরে আসছে দেখবে একটা যুদ্ধ, যেটা সেটা হচ্ছে খানোয়ার যুদ্ধ। ঠিক আছে? কি যুদ্ধ বললাম? খানোয়ার যুদ্ধ। এটাও খুবই ইম্পর্টেন্ট। খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ। ঠিক আছে? খানোয়ার যুদ্ধ। দেখো এই যুদ্ধটা হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1527 খ্রিস্টাব্দে। 1527 খ্রিস্টাব্দে হয়েছিল খানোয়ার যুদ্ধ। ঠিক আছে? তো দেখো মনে রাখবে এই দিল্লি দখলের পর 1527 খ্রিস্টাব্দে মেওয়ারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের খানোয়ার যুদ্ধ হয়েছিল। তাহলে কি বললাম?
খানোয়ার যুদ্ধটা হচ্ছে মেওয়ারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে, রানা সংগ্রাম সিংহ, ঠিক আছে। তো মেওয়ারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে হচ্ছে কার? বাবরের, ঠিক আছে। 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে 1527 খ্রিস্টাব্দে মেওয়ারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের যে যুদ্ধটা হচ্ছে সেটাকে আমরা বলছি খানোয়ার যুদ্ধ, ঠিক আছে। যুদ্ধের মনে রাখবে যে যুদ্ধের আগে বাবর এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলতেন এবং তার সেনাদেরকে ধর্মযোদ্ধা বা গাজী বলে তাদের জোটবদ্ধ করেছিলেন। মনে রাখবে এই যুদ্ধেও বাবর জয়লাভ করে এবং মেওয়ারের রানা সংগ্রাম সিংহ পরাজিত হয়, ঠিক আছে। তাহলে খানোয়ার যুদ্ধ হচ্ছে 1527 খ্রিস্টাব্দে, কার হচ্ছে? মেওয়ারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে হচ্ছে বাবরের। এই যুদ্ধে বাবর জয়লাভ করছে আর মেওয়ারের রানা সংগ্রাম সিংহ পরাজিত হচ্ছে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবে, যুদ্ধের আগে বাবর এই যুদ্ধকে বলছেন কি? ধর্মযুদ্ধ, ঠিক আছে, এবং তার সেনাদেরকে বলছে ধর্মযোদ্ধা বলে তাদেরকে তিনি কি করতেন? জোটবদ্ধ করেছিলেন, বুঝতে পেরেছ? তার মানে এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলছেন এবং তার সেনাদেরকে তিনি ধর্মযোদ্ধা বলছেন। আর ধর্মযুদ্ধ বলার কারণ হচ্ছে যে তিনি সেনাদেরকে কি ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, হ্যাঁ, একত্রিত করতে চেয়েছিলেন, জোটবদ্ধ করতে চেয়েছিলেন, যাতে খুব সহজেই তারা যুদ্ধে জয়লাভ করতে পারে, বুঝতে পেরেছ? তাহলে এখানে মনে রাখবে যে বাবর তার সেনাদেরকে কি বলতেন? ধর্মযোদ্ধা। আর এই ধর্মযোদ্ধা কথার অর্থ হলো কি? তাহলে বাবর এখানটা দেখো কি বলবে, যে বাবর তার সৈন্যদেরকে বা তার সেনাদেরকে কি বলতেন? ধর্মযোদ্ধা বলতেন, ঠিক আছে, ধর্মযোদ্ধা বা গাজী বলতেন। তাহলে এখানে দেখো যদি বলা হয় যে গাজী কথার অর্থ কি, যদি তোমাদেরকে কোশ্চেন করা হয়, এটাও তোমাদের পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে। গাজী কথার অর্থ হলো ধর্মযোদ্ধা, ঠিক আছে, মানে বাবর তার সৈন্যদেরকে যে ধর্মযোদ্ধা বা গাজী বলতেন, বুঝতে পেরেছো? তাহলে গাজী শব্দের অর্থ হলো ধর্মযোদ্ধা, ঠিক আছে, ধর্মযোদ্ধা মনে রাখবে। গাজী কথার অর্থ হচ্ছে ধর্মযোদ্ধা, ঠিক আছে, ধর্মযোদ্ধা। ক্লিয়ার হলো? এবার দেখো, তাহলে তোমাদেরকে এখান থেকেও তোমাদের কোশ্চেন হতে পারে যে তোমাদেরকে যদি বলা হয় যে এই যে খানোয়ার যুদ্ধ, তা খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না, বা এরকমও কোশ্চেন হতে পারে, খানোয়ার যুদ্ধ কি ধর্মীয় যুদ্ধ বলা যায় খানোয়ার যুদ্ধকে, ঠিক আছে, এটাও হতে পারে, বা খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না, এরকমও কোশ্চেন হতে পারে। তাহলে কি বলবে? যে প্রথমেই বলবে যে খানোয়ার যুদ্ধটা কবে কাদের মধ্যে হয়েছিল, যেটা আমি একটু আগে বলে দিলাম, 1527 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল বাদশাহ বাবরের সঙ্গে মেওয়ারের রানা সংগ্রাম সিংহের, তাই তো। তো খানোয়ার যুদ্ধের প্রধান প্রতিপক্ষ ছিলেন ভিন্ন ধর্মের, তাই না। প্রধান যে প্রতিপক্ষ, যেমন বাবরের যদি বলা হয়, বাবরের তোমার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন খানোয়ার যুদ্ধে, তাহলে কি বলবে? রানা সংগ্রাম সিংহ, তাই তো। প্রতিদ্বন্দ্বী মানে তার বিরোধী পক্ষ, বুঝতে পেরেছো? প্রতিদ্বন্দ্বী মানে তার বিরোধী পক্ষ যে ছিল। তাহলে এরকম কোশ্চেন হতে পারে যে খানোয়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন, তাহলে বলবে রানা সংগ্রাম সিংহ। বা পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন, তাহলে বলবে ইব্রাহিম লোদি, ঠিক আছে। প্রতিদ্বন্দ্বী মানে তার বিরোধী পক্ষ, বোঝা গেছে? তাহলে দেখো খানোয়ার যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ যারা ছিল, তাহলে প্রধান দুই প্রতিপক্ষ একদিকে বাবর ছিল আর একদিকে রানা সংগ্রাম সিংহ ছিল খানোয়ার যুদ্ধে, তাই তো। প্রধান দুই প্রতিপক্ষ, তো এই প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন ভিন্ন ধর্মের, কারণ দেখো বাবর ছিলেন মুসলমান, তাই তো, আর রানা সংগ্রাম সিংহ ছিলেন হিন্দু, ঠিক আছে। তাছাড়াও দেখবে যুদ্ধ শুরুর আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেছিলেন যে এই যুদ্ধটা হচ্ছে ধর্মের যুদ্ধ, ঠিক আছে, আর যোদ্ধারা সবাই হবেন ধর্মযোদ্ধা বা গাজী, তাই তো, বুঝতে পেরেছো? তো সেই জন্য এটাকে ধর্মযুদ্ধ বলা হচ্ছে, এটা হচ্ছে ধর্মযুদ্ধ বলা যায়, ঠিক আছে। এবার যদি বলা যায় না, কেন এটাকে ধর্মযুদ্ধ বলছি না, খানোয়ার যুদ্ধটা ধর্মযুদ্ধ ছিল না, ঠিক আছে। তাহলে একদিক থেকে বিচার করলে ধর্মযুদ্ধ বলা যাচ্ছে, আর যদি আমরা সার্বিক দিক দিয়ে বিচার করি তাহলে দেখতে পাবো যে না, এই খানোয়ার যুদ্ধটা কিন্তু অ্যাকচুয়ালি ধর্মীয় যুদ্ধ ছিল না। কেন? তাহলে তার কারণ হিসেবে আমরা বলতে পারি এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে বাবর মুসলমান সৈন্যদের জোটবদ্ধ এবং শক্তিশালী করতে চেয়েছিলেন, এটাই হচ্ছে তার উদ্দেশ্য ছিল, বুঝতে পেরেছো? এটা একটা কারণ। দ্বিতীয়ত দেখবে এই খানোয়ার যুদ্ধে অনেক মুসলমান তারা বাবরের বিরুদ্ধে
এই রাজপুতদের পক্ষে যোগ দিয়েছিলেন। বুঝতে পেরেছো? মেওয়ারের যে রানা সংগ্রাম সিংহ এরা তো রাজপুত ছিল, তো সেই জন্য বলা হচ্ছে যে খানোয়ার যুদ্ধে অনেক মুসলমান বাবরের পক্ষে যোগ না দিয়ে বাবরের বিরুদ্ধে রাজপুতদের পক্ষে যোগ দিয়েছিল। সেই জন্য আমরা যদি সার্বিক দিক বিচার করি তাহলে এই খানোয়ার যুদ্ধকে কখনোই ধর্মীয় যুদ্ধ বলা যাবে না। বোঝা গেছে? ক্লিয়ার হলো? এটাও তোমাদের কোশ্চেন হয় যে খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না। বোঝা গেছে? ক্লিয়ার হলো? এবার দেখো, তাহলে এই খানোয়ার যুদ্ধের যদি ফলাফল বলা হয় বা এর যদি গুরুত্ব বলা হয় তাহলে কি বলবে? ঠিক আছে, তাহলে খানোয়ার যুদ্ধের যদি ফলাফল বলা হয় বা এর যদি গুরুত্বের কথা বলা হয় তাহলে কি বলবে? দেখো, তাহলে দেখো খানোয়ার যুদ্ধের ফলাফল বা গুরুত্ব হিসাবে কি বলবে না, বলবে যে এই খানোয়ার যুদ্ধের ফলে ভারতে কি হচ্ছে, মুঘল সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, যেহেতু বাবর জয়লাভ করছে, তাই তো, তো সেই জন্য ভারতে মুঘল সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়ত কি বলবে যে এই খানোয়ার যুদ্ধে যেহেতু মেওয়ারের রানা সংগ্রাম সিংহ পরাজিত হচ্ছে, আর রানা সংগ্রাম সিংহ ছিলেন রাজপুত, তাই তো, তার মানে রানা সংগ্রাম সিংহের পরাজয়ের সঙ্গে সঙ্গে রাজপুতদের পরাজয় ঘটছে। তো রাজপুতদের পরাজয়ের ফলে তাদের ভারত শাসনের আশা বিলীন হয়ে যায়। ঠিক আছে। তৃতীয়ত তোমরা কি বলতে পারো যে বাবর কাবুল থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন, কাবুল থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। ঠিক আছে, তো এগুলো সবই হচ্ছে খানোয়ার যুদ্ধের ফলাফল বা গুরুত্ব। ঠিক আছে, এরপরে দেখবে যেটা সেটা হচ্ছে যে তোমার তাছাড়াও বাবর আর কি করেছিলেন। দেখো, তাহলে প্রথমে পানিপথের প্রথম যুদ্ধ গেল, এরপর খানোয়ার যুদ্ধ গেল, তাই তো। এরপরে দেখবে এরপর বাবর 1528 খ্রিস্টাব্দে মালবরাজ মেদিনী রায়কে পরাজিত করে গোয়ালিয়রে একটা দুর্গ ছিল, যেই দুর্গটার নাম হচ্ছে চান্দেরি দুর্গ, সেই দুর্গটাকে তিনি দখল করেন। ঠিক আছে, তারপরে দখল করেন এবং তারপর তিনি সেটাকে জয়লাভ করে নিচ্ছেন। ঠিক আছে, তো তাহলে দেখো আমি কিন্তু এখানে আলোচনার মধ্যেই চলছি যে ভারতে মুঘল সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠা হলো। ঠিক আছে, তাহলে প্রথমে পানিপথের যুদ্ধ বললাম, তারপরে খানোয়ার যুদ্ধ বললাম, তারপরে চান্দের যে দুর্গ সেটাকে জয় করলেন। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে তোমার ঘরঘরার যুদ্ধ। ঠিক আছে, ঘরঘরার যুদ্ধ। দেখো ঘরঘরার যুদ্ধ যেটা সেটা হচ্ছে তোমার 1529 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ঘরঘরার যুদ্ধ যেটা হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে 1529 খ্রিস্টাব্দে যেটা হচ্ছে সেটাকে বলছি ঘরঘরার যুদ্ধ। দেখো এই বাবরের এই যে অগ্রগতি, হ্যাঁ, তো সেই অগ্রগতিটাকে রোধ করার জন্য, মানে সেইটাকে বন্ধ করার জন্য পূর্ব ভারতের শাসকরা এবার সচেষ্ট হন। বুঝতে পেরেছ? তো সেই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার নওশাদ শাহ আর জৌনপুরের শাসনকর্তা যিনি ছিলেন মাহমুদ শাহ আর বিহারের শের খান, এরা তিনজন মিলিত হয়ে এক শক্তি জোট গঠন করে। ঠিক আছে, তো এই শক্তি জোট বাবরের গঙ্গার ঘরঘরা নদীর মিলনস্থলে 1529 খ্রিস্টাব্দে যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধটাকে বলা হচ্ছে ঘরঘরার যুদ্ধ। ঠিক আছে, তাহলে কি বললাম দেখো, বাংলার নওশাদ শাহ, নামগুলো মনে রাখবে।